কর্মদক্ষতার ইংলিশ টার্মটা হচ্ছে ইফিসিয়েন্সি। এখান থেকে ই দ্বারা কর্মদক্ষতাকে প্রকাশ করা হয়। তো কর্মদক্ষতা বলতে আসলে আমরা কি বুঝি? কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে মোট প্রদত্ত মোট শক্তি, ওই শক্তির অনুপাতকে ওই ব্যবস্থার যন্ত্রের কর্মদক্ষতা বলে। তার মানে কোনো একটা ব্যবস্থার মোট কার্যকর শক্তি এবং যন্ত্রের প্রদত্ত মোট শক্তি, এই দুইটা শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। তার মানে আগে বিষয়টা বুঝে নিই। ধরো কর্মদক্ষতাকে এই ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি, কার্যকর শক্তি। আর এরপর হচ্ছে প্রদত্ত মোট শক্তি, মোট প্রদত্ত শক্তি, মোট সর্বমোট প্রদত্ত শক্তি, এই দুটার অনুপাত। তাহলে হচ্ছে মোট প্রদত্ত শক্তি। আসলে কি বোঝাচ্ছে দেখো, এই দুটা লাইন বুঝতে হবে, দুটা শব্দ, যে মোট কার্যকর শক্তি এটা কি জিনিস, আর হচ্ছে মোট প্রদত্ত শক্তি এটা কি জিনিস। আর এখানে লিখছে কোনো ব্যবস্থা বা কোনো যন্ত্র থেকে। এখন চিন্তা করো, আমরা হচ্ছে এই বিষয়টাকে এই যে ইলেকট্রিক মোটরের দ্বারা বুঝতে পারি, সহজে ব্যাখ্যা করতে পারি। তো ইলেকট্রিক মোটর আমরা সবাই চিনি, বা ইলেকট্রিক পাম্প যেটাকে বলি, পাম্প। ধরো এটা একটা হচ্ছে ইলেকট্রিক পাম্প। আর একটু নিচে লিখি, এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ কনফিউশন তৈরি হয় এই টপিক থেকেই ম্যাথের ক্ষেত্রে। মানে এটা আমরা বুঝতেই পারি না যে কোনটা মোট কার্যকর শক্তি, কোনটা মোট প্রদত্ত শক্তি, যদি না এই সম্পর্কে আমাদের একদম ক্লিয়ারলি কনসেপ্ট, মানে একদম ক্লিয়ারলি ধারণা থাকে। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা ইলেকট্রিক পাম্প, বা এটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর, এটা হচ্ছে একটা ইলেকট্রিক মোটর, ঠিক আছে। আচ্ছা এই দুইটা হচ্ছে ইনপুটের যে তার। আচ্ছা এটা চিন্তা করলাম, তো ইঞ্জিন, ঠিক আছে। এই মোটরটা করলো কি, এই যে নিচ থেকে পানি উত্তোলন করবে। তাহলে নিচ থেকে সে মোটরটা, যদি আমরা মোটরটাকে চালাই এইচ গভীরতায় বা একটা নির্দিষ্ট গভীরতা থেকে সে পানি উত্তোলন করতে পারবে। তাহলে মোটরটা যদি পানি উত্তোলন করে, তার জন্য কিন্তু আমরা কৃতকাজ হিসাব করতে পারি। কৃতকাজ ডাব্লিউ কি হবে, পানির ভর, তারপর অভিকর্ষ ত্বরণ এবং কত উচ্চতায় উঠাচ্ছে এইচ এর মান। তাহলে টোটাল কতটুক পানি সে উঠাবে, তার ভর, যে ডিস্টেন্স থেকে, এরপরে জি এর মান। এখান থেকে আমরা এই যে কৃতকাজ ডাব্লুর পরিমাণ নির্ণয় করলাম, এটা মোটর, এই মোটরটা বা এই সিস্টেমটার আউটপুট নাকি ইনপুট? এটা কিন্তু আউটপুট। এই মোটরটা আসলে কি পরিমাণ কাজ করে দেখালো, সেটা তার মোট কার্যকর শক্তি বা আউটপুট, মানে যেটা আমাদের আউটপুট, মানে কার্যকর শক্তি, বা হচ্ছে যেই পরিমাণ শক্তিটা আউটপুটে সে দেখাচ্ছে। তার মানে মোটরটা এই পরিমাণ কাজ করতে পারে, তাহলে এটা হচ্ছে মোটরের আউটপুট বা কার্যকর শক্তি। এটা আমরা লিখবো হচ্ছে কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি। এবার ইনপুটটা কি দেখো, আমরা কিন্তু জানি যে শক্তির কোনোভাবেই অপচয় হয় না, ক্ষয় হয় না, শুধুমাত্র রূপান্তরিত হয়, এক রূপ থেকে আরেক রূপে সে পরিবর্তিত হয়। তাহলে মোটরটা এখানে সে ক্ষমতা দিল হচ্ছে, মোটরটা এখানে বিদ্যুৎ দেওয়ার ফলে ক্ষমতা দিল, দেখালো কত, এমজিএইচ, বা একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা দেখালো। আমরা এমজিএইচ না ধরে আমরা এটাকে জুলে কনভার্ট করলাম। ধরো একটা উদাহরণের সাহায্যে দেখলাম, এটা হলো সে ধরো 80 জুল সে কাজ করছে মোটরটা, একটা নির্দিষ্ট সময় পর সে 80 জুল পরিমাণ কাজ করছে। এবং আমরা যেটা জানি, দেখো একটা মোটরটাকে যদি বৈদ্যুতিক তারের সাথে আমরা যুক্ত করি, তাহলে সে মোটরটাও কিন্তু নিজে একটা হিট হয়, নিজে উত্তপ্ত হয় না, মোটর কিন্তু উত্তপ্ত হয়, গরম হয়ে যায়। তার মানে এই মোটরের মানে সিস্টেমের যে তাপ, এটাকে আমরা ধরলাম কিউএস। এই কিউএস পরিমাণ হচ্ছে, ধরো এই মোটরের যে তাপটা আছে, মোটর যে উত্তপ্ত আছে, কি পরিমাণ তাপ ধারণ করছে, ধরলাম এই মোটরটা হচ্ছে 10 জুল পরিমাণ তাপ ধারণ করে আছে। আরও কিছু শক্তি অন্যদিকে যেতে পারে, যেমন শব্দ শক্তিতে কিছু শক্তি রূপান্তরিত হচ্ছে। এখন খেয়াল করো,
মোটরটা আউটপুট দেখাচ্ছে 80 জুল, আর মোটরকে কিন্তু ইনপুট দিতে হয়েছে, তো ইনপুটের মান ধরে নিলাম আমরা হচ্ছে 100 জুল, ইনপুটের মান হচ্ছে 100 জুল। তাহলে এটা হচ্ছে প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি। আচ্ছা, এটা আমরা মিশিয়ে দিলাম। এখন আমরা দেখো মোটরকে শক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি দেওয়া হয়েছে 100 জুল, মোটরটা আউটপুটে বের করে দিছে বা কাজ করে দেখাচ্ছে 80 জুল। এটা হচ্ছে মোটরের কার্যকর শক্তি। আর মোটরের প্রদত্ত শক্তি কোনটা? এই যে আমরা বৈদ্যুতিক তারের সাথে এটাকে মোটরটাকে কানেক্ট করলাম, কানেক্ট করলে অবশ্যই একটা ওই যে শক্তির মানে শক্তি তো মোটর নেবে, এই শক্তির পরিমাণটা আমরা হিসাব করলাম, এটা 100 জুল। আমরা যদি মিটার চেক করি, মোটর হচ্ছে অন করার পর সেখানে দেখো যে মিটারে দেখাচ্ছে যে 100 জুল শক্তি ব্যয় হয়ে গেছে। আর মোটর কি পরিমাণ কাজ করলো ওই সময় সেটা যদি হিসাব করি, 80 জুল পরিমাণ সে মোটরটা কাজ করছে। তাহলে দেখো সে কোনো সিস্টেমই কিন্তু এই 100% ব্যাক দিতে পারবে না। তাহলে সে ইনপুট নিচ্ছে 100%, মানে ইনপুট নিচ্ছে 100 জুল, কিন্তু আউটপুট দিচ্ছে 80 জুল। আউটপুট তো 100 জুল দেওয়ার কথা ছিল, 100 জুল দিত, সমস্যা কি? তাহলে তো আমাদেরই লাভ হতো না। 100 জুল কিন্তু কোনো দিনই দিতে পারবে না, কারণ কি দেখো এই মোটরটাকে অবশ্যই কিন্তু উত্তপ্ত হবে, তারপর একটা সাউন্ড হবে। তাহলে এই মোটরটা কি হবে? এই মোটর ক্ষেত্রে, মোটর চালানোর ক্ষেত্রে একটা তাপ উৎপন্ন হবে, তারপর হচ্ছে শব্দ উৎপাদিত হবে। তো এগুলো এক প্রকার শক্তি। এই শক্তিটা কই থেকে আসবে? এই যে 100 জুল আছে, এই 100 জুল থেকে কিছু পরিমাণ শক্তি এই যে এইভাবে ব্যয় হবে, ব্যয় হয়ে বাকি যেটুকু শক্তি থাকবে সেটাই কিনা কাজে রূপান্তরিত হবে। তাহলে এই মোটরের কর্মদক্ষতা কত হবে? এখন যদি হিসাব করি মোটরের কর্মদক্ষতা কত, তাহলে দেখো এখন এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম হয়তো বা সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি, কিন্তু মেইন জিনিসটা কিন্তু একটাই, যে মোটরের কার্যকর শক্তি এটা আসলে কোন জিনিস? এটা হচ্ছে মোটর হোক বা যন্ত্র হোক, সে আসলে কি পরিমাণ কাজ করে দেখাবে, কি পরিমাণ কাজ করে দেখাবে, মানে রিয়েলি সে কতটুকু কাজ করতে পারবে, এটাই হচ্ছে তার কার্যকর শক্তি। আর মোটরের প্রদত্ত শক্তি এটা তো দেওয়াই থাকবে, মোটরের প্রদত্ত শক্তি কত। তাহলে এই দুইটা থেকে আমরা বুঝতে পারলাম যে মোটরের কর্মদক্ষতা যদি আমরা এখানে হিসাব করতাম, তাহলে এই ক্ষেত্রে কর্মদক্ষতা কত হতো? উপরে হচ্ছে কার্যকর শক্তি, এটা ছিল 80 জুল, আর মোট প্রদত্ত শক্তি এটা ছিল 100 জুল। তাহলে দেখো আমরা বলছিলাম যে কিছু পরিমাণ শক্তি অপচয় হয়, তার মানে এই যে কার্যকর শক্তি এটা কিন্তু সবসময় এই নিচের প্রদত্ত শক্তির থেকে ছোট হবে। সুতরাং কর্মদক্ষতা সর্বদা 100%-এর নিচে হবে, 100% হবেই না। আচ্ছা, তাহলে আমরা কেন বুঝলাম এই কর্মদক্ষতা কেন প্রয়োজন? এই যেই ইঞ্জিনটা যত এই যে তাপ শক্তি যত মানে হচ্ছে কম গরম হবে, সেই ইঞ্জিনটা তত ভালো, কারণ তার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এটা বেশি পাওয়া যাবে। কারণ সে যে পরিমাণ শক্তি নেবে, সে আসলে এই গরমও হলো না, আবার খুব বেশি শব্দও হলো না ইঞ্জিনটার। তার ফলে কি হলো, এখানে তেমন একটা অপচয় ঘটলো না। সে এই অপচয় না করে বাকিটা হচ্ছে কাজে রূপান্তর করতে পারবে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এই যে এই লাইনটা, একটা ইঞ্জিনের মোট কার্যকর শক্তি জিনিসটা কি এটা বুঝলাম, মোট প্রদত্ত শক্তি কি এই জিনিসটাও বুঝলাম। তাহলে চলো এটাকে একটু লিখি এখানে। তাহলে কর্মদক্ষতা এটা হচ্ছে মোট কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি। মোট কার্যকর শক্তি মানে কি আসলে? মানে হচ্ছে আউটপুট, যেটা কিন্তু আউটপুট দিচ্ছে। এই যে এখানে দেখো মোট কার্যকর শক্তি, মোট কার্যকর শক্তি কোনটা? যেটা হচ্ছে মোটরটা আউটপুট দিচ্ছে, যে কাজটা করে দেখাচ্ছে। ওকে, এই জন্য এটাকে আমরা আউটপুট করলাম, আউটপুট দিয়ে লিখলাম, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আর এখানে লিখবো হচ্ছে মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, ঠিক আছে। এটাকে আমরা লিখবো হচ্ছে ইনপুট। কেন ইনপুট লিখবো? কারণ দেখো এই যে এখানে এই মোট প্রদত্ত শক্তি এটা কিন্তু ইনপুটেই ছিল, ইনপুটই দিয়েছিলাম এই ইঞ্জিনের ভিতরে। তাহলে এখন এই বিষয়টাকে আমরা বলতে পারি, দেখো শক্তি মানে কি আসলে কৃতকাজ। তাহলে এটাকে যদি আমরা উভয়টাকে যদি টি সময় দ্বারা ভাগ করে দিই, ধরলাম যে আমরা এই পুরো সিস্টেমটা, এই যে এখানে মোটর চলছে, এই মোটরটা যদি টি সময় চলে, তাহলে উভয়ের ক্ষেত্রেই টি সময় মানে যে সময় আমরা কানেকশন দিছি মোটরে, একই সময় ওই কানেকশন দেওয়ার পর থেকেই কিন্তু আবার এখানে পানি ওঠা শুরু হয়েছে। সুতরাং এই টি সময়টা উভয়ের ক্ষেত্রেই মানে দুই ক্ষেত্রেই আসলে সমান। তাহলে এটাকে টি দ্বারা ভাগ করা যায়, এটা আমি বললাম। তাহলে এটাকে যদি টি দ্বারা ভাগ করি উভয়টাকে,
মোট কার্যকর যে শক্তি, এটাকে আমরা শক্তি যেহেতু কৃত কাজ, এটা ডাব্লুতে প্রকাশ করা যায়, ডাব্লু আউটপুট লিখলাম। অর্থাৎ এই যে এই লাইনটাকে ডাব্লু আউটপুট লেখা যায়। মোট কার্যকর শক্তি মানে ডাব্লু, এটা তো দেখছি, বের করছি আমরা। আর মোট প্রদত্ত শক্তি, এটাকে ডাব্লু ইনপুট দিয়ে প্রকাশ করলাম। এবার এই উপর নিচ উভয়টাকে টি দ্বারা ভাগ করলাম, তাহলে দেখো এখানে কি লেখা যাবে, এখানে যাবে ক্ষমতা পি আউটপুট, আর এখানে হচ্ছে পি ইনপুট। তো এর অর্থ কি, এখানে হচ্ছে মোট কার্যকর ক্ষমতা, মোট কার্যকর বা কার্যকরী ক্ষমতা, তাহলে মোট কার্যকর ক্ষমতা পি আউটপুট, আর মোট প্রদত্ত ক্ষমতা পি ইনপুট। আচ্ছা, এখন দেখো মোট কার্যকর ক্ষমতা বা মোট কার্যকর শক্তি। আচ্ছা, এটা আর একটা লাইন লিখে এখানে, এটা কিন্তু এভাবে লেখা যায় মোট কার্য, আচ্ছা বাঁকা হয় কেন আমার লেখা, ঠিক আছে, উপরে থাকে কি মোট কার্যকর শক্তি, এখানে লিখবো হচ্ছে মোট কার্যকর শক্তি, ডাব্লু দিয়ে প্রকাশ করা যায়, ডাব্লু আউটপুট। আর মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, এটা কি ডাব্লু ইনপুট। তো এই বিষয়টাকে পার্সেন্টেজে প্রকাশ করা যায়। তোমরা কি জানো, এই যে যদি এটা বলি আমি, এই পার্সেন্টের মান কত? ধরো এখানে আছে হচ্ছে 10 আছে, ধরো আমি হচ্ছে লিখলাম এক্স সমান সমান 10, আর একটা জিনিস লিখলাম সেটা হচ্ছে এক্স সমান সমান এক্স প্রাইম সমান সমান 10%। এটাকে কিভাবে লেখা যায়, 10 লিখতাম আমরা, তারপর হচ্ছে 1/100 লিখতাম, 1/100 লিখতাম, তাই না? তখন পার্সেন্ট উঠে যেত। তার মানে এই পার্সেন্টের মানটা হচ্ছে 1/100। তাহলে এখন যদি আমি এখানে এই কর্মদক্ষতাকে পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি লিখব, প্রথমে এখানে পার্সেন্ট লিখব। এবার পার্সেন্টের মান কত, পার্সেন্টেজের মান হচ্ছে 1/100, এই চিহ্নটার মান হচ্ছে 1/100। তাহলে আমাদের তো লাইনটা সমান রাখতে হবে, তাহলে এই নিচের 100টাকে কেটে দেওয়ার জন্য, এর নিচে 100 আছে, এই 100টাকে কেটে দেওয়ার জন্য এখানে একটা 100 দিতে হবে না? হ্যাঁ, তাহলে কি হবে দেখো, যদি আমরা এইভাবে লিখে দিলাম, যেটা যে পার্সেন্ট গুণন হচ্ছে 1/100, সরি, আচ্ছা তার মানে হলো, আর লিখলাম না, এই পার্সেন্টের মান হচ্ছে 1/100, এই 100 আর এই 100 কেটে যাবে, তাহলে ঠিক আবার আগের মতোই হবে। সুতরাং আমাদের কি করতে হবে, যদি পার্সেন্ট আমরা দেই তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। এখন আমরা পার্সেন্টেজে এই মানটা হিসাব করতে পারবো। এখন দেখো কর্মদক্ষতার এই যে এটার মান কখনোই কি 100% হবে না, সর্বদাই 100% থেকে ছোট হবে। তার মানে এই মোট কার্যকর ক্ষমতা এটা সব সময় ক্ষুদ্র হবে। তাহলে অ্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যদি এরকম করো, আচ্ছা এটা কি বললাম আমি, পি আউটপুট পি আউটপুট বা ডাব্লু আউটপুট, এটা সব সময় ক্ষুদ্র হবে পি ইনপুটের থেকে। যদি এরকম না হয় তাহলে বুঝে নিবা যে তোমার ম্যাথের কোনো এক জায়গায় ভুল হয়েছে। যদি এরকম না হয় তাহলে কি বুঝে নিবা যে ম্যাথের কোনো এক জায়গায় তোমার ভুল হয়েছে ক্যালকুলেশনে। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা এখন একটা ম্যাথ করব। আচ্ছা, একটা ম্যাথ করব আমরা। এটা এরকম হলো কেন?
চলো, ক্ষমতা রিলেটেড মানে কর্মদক্ষতা, এটার উপর ভিত্তি করে, এই টপিকটার উপর ভিত্তি করে একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে বুয়েটে 10-11 সেশনে ভর্তি পরীক্ষায়। তো 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে, কর্মদক্ষতাও দেওয়া আছে। দেখো এখন ক্ষমতা কিন্তু দুইটা হয়, একটা পি ইনপুট আর একটা আউটপুট। কোন মানটা দিয়েছে আমরা জানি না, ধরে নিলাম। গাড়িটা স্থির অবস্থা থেকে এত বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? আচ্ছা, বেশ কিছু এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। বেশ কিছু ডাটা দেওয়া আছে, এটা আমরা লিখবো। একদম সহজভাবে ম্যাথটাকে ভাবতে হবে। আর এখানে কিন্তু কি কনফিউশন হয় একটু আগে তোমাদের বলছিলাম, এটা আমি বুঝে দেব। দেখো প্রথমে দেওয়া আছে গাড়ির ভর এম, এর মানটা কত দেওয়া আছে? 1200 কেজি, 1200 কেজি। ওকে, এরপরে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা, আমরা জানি ক্ষমতা দুইটা হয়, পি ইনপুট আর হচ্ছে পি আউটপুট। কোন ক্ষমতা এটা আমরা জানি না, তাহলে এটাকে আমরা পরে লিখব। আচ্ছা, এটাকে মার্ক করে রাখলাম যে ইঞ্জিনের ক্ষমতা এটা পি ইনপুটের মান দিয়েছে নাকি পি আউটপুটের মান দিয়েছে, এটা আমরা একটু বুঝে নিতে সমস্যা হতে পারে, এই জন্য আমরা এটাকে পরে নিলাম। এরপর হচ্ছে কর্মদক্ষতা, কর্মদক্ষতা দেয়া আছে কত? কর্মদক্ষতার মান দেওয়া আছে হচ্ছে 90%। ওকে, এরপরে কর্মদক্ষতা 90%, এর কথার অর্থ কি এটা আমরা লিখতেছি। আচ্ছা, এরপর গাড়িটাকে স্থির অবস্থা থেকে 30 মিটার/সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? এই জিনিসটা আমরা পরে করলাম। তাহলে আমরা যেটা জানি সেটা আগে লিখব, যে ক্ষমতা পি ইকুয়াল কি লেখা যায়? W/T। ওকে, এখন দেখো ক্ষমতা 90, কর্মদক্ষতা 90%, এই কথাটার অর্থ কি? যদি এটা একটা যন্ত্র হয়, সেই যন্ত্রে এটা যদি একটা ইঞ্জিন হয়, এই ইঞ্জিন আউটপুট দিবে ডাব্লু আউটপুট, এটা দিবে হচ্ছে 90 জুল। যদি এতে ইনপুট দেওয়া হয় ডাব্লু ইনপুট দেওয়া হয় যদি 100 জুল, যদি 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে সে 90 জুল আউটপুট দিবে। কেন? কারণ এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 90%, সে 90% কাজে রূপান্তরিত করতে পারে। ওকে, আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝলাম যে কর্মদক্ষতা 90% মানে আসলে কি। এখন চলো যেটা করব আমরা, আচ্ছা এটাকে একটু মিশে দেই, এটাকে একটু মিশে দিলাম। আচ্ছা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা যেটা দেওয়া আছে এখানে, এটা আসলে ইঞ্জিনের কার্যকর ক্ষমতা নাকি প্রদত্ত ক্ষমতা? দেখো এটা কিন্তু ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা। কিভাবে বুঝলাম আমি প্রদত্ত ক্ষমতা? কারণ কার্যকর মানে হলো প্রদত্ত ক্ষমতা, এটা কেন কিভাবে আমি বুঝলাম আসলে? দেখো ইঞ্জিন কি পরিমাণ কাজ করবে, কি তো কাজ হিসাব করবে। আমরা যদি এই ইঞ্জিনটা দ্বারা কাজের পরিমাণটা হিসেব করে নিতাম, সেখান থেকে ক্ষমতা বের করতাম, সেই ক্ষমতা হতো ইঞ্জিনের কার্যকর ক্ষমতা। কিন্তু এই ক্ষমতা আসলে দেওয়াই আছে, প্রথমে বলছিলাম যে এটা বুঝে নিতে হবে। তো এটা কিন্তু আমরা ইঞ্জিন আসলে এই পরিমাণ ক্ষমতা কিনা সেটা কিন্তু আমরা দেখিনি। আমরা এখানে দুইটা জিনিস, আমি এই ক্ষমতাকে লিখলাম হচ্ছে পি ইনপুট। কেন ইনপুট লিখলাম আরেকবার বলছি, 100/8। দেখো পি ইনপুট হয় একটা আর হচ্ছে পি আউটপুট হয় একটা। তাহলে পি আউটপুট আমরা কিভাবে, পি আউটপুট কোনটাকে বলছিলাম? পি আউটপুট বলছিলাম হচ্ছে এই যে পি ইকুয়াল টু কি লিখতাম? W/T। অর্থাৎ এই গাড়ির ইঞ্জিন কি পরিমাণ কাজ করলো, সেই কাজকে যদি আমরা সময় টি দিয়ে ভাগ দিতাম, তারপর যে ক্ষমতাটা পাইতাম সেটা হচ্ছে পি আউটপুট, সেটা হচ্ছে পি আউটপুট হতো। তো ইঞ্জিন কি পরিমাণ কাজ করছে, কাজের পার্টটা দেওয়া আছে পরে, এটা আমরা পরে হিসাব করব। তাহলে তার মানে এই ক্ষমতাটা অবশ্যই কার্যকর ক্ষমতা না। ইঞ্জিনের কার্যকর ক্ষমতা হলে এখানে লেখাও থাকতো যে গাড়ির কার্যকর ক্ষমতা, এটা ইঞ্জিনের ক্ষমতা বলছে। তার মানে নর্মালি ইঞ্জিনের হচ্ছে যে প্রদত্ত যে ক্ষমতাটা, সেই ক্ষমতার কথা এখানে বলছে। তার মানে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত এটা আমাদের বের করে নিতে হবে, ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত এটা বের করে নিতে হবে। এটা আমরা কৃত কাজ থেকেও বের করতে পারি, এটা আমরা দুইটা ওয়েতে, এই যে ইঞ্জিনের কার্যকর যে ক্ষমতা সেটা আমরা দুইভাবে বের করতে পারি। কিভাবে? এক, কত কৃত কাজ করছে সে সেটার থেকে, আর দুই, কর্মদক্ষতার সমীকরণ থেকে। কিভাবে? দেখো কর্মদক্ষতার সমীকরণ সমান, আমরা কর্মদক্ষতার সমান কি জানছিলাম? ওপরে হচ্ছে পি আউটপুট, নিচে হচ্ছে পি ইনপুট, এটা আমাদের জানা ছিল। তো এই এখান থেকে তো আমরা বের করতে পারি কর্মদক্ষতার মান দেওয়া আছে হচ্ছে 90%, 90% সমান আউটপুটের মান তো আমাদের দরকার
আর ইনপুটের মানটা দেওয়া আছে হলো 10448.9। এখান থেকে পি আউটপুট আচ্ছা, এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে দেখি। আচ্ছা, এটা একটু হিসাব করি। একশো 44.8.9। আচ্ছা, তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে সুবিধা হবে, আমার ভুল হলে ধরতে পারবা। বলুন 0.9। আচ্ছা, এই আউটপুট বা কার্যকর ক্ষমতা যেটা মোটরের সেটা চলে যাচ্ছে, কার্যকর ক্ষমতা আসছে হচ্ছে 90,404.01 ওয়াট। এটা কিন্তু ক্ষমতা, মোটরের কার্যকর ক্ষমতা বা মোটরের প্রকৃত ক্ষমতা, যেটা মোটরের কার্যকর ক্ষমতা, প্রকৃত বলা যাবে না, কার্যকর বললাম। তাহলে এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। তাহলে আমরা কি করলাম, প্রথমে বুঝে নিলাম যে মোটরের যে ক্ষমতা এখানে দেয়া আছে, ইঞ্জিনের ক্ষমতা, সেটা হচ্ছে পি ইনপুটের মানটা দেয়া আছে। পি ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। ওকে। আর কর্মদক্ষতা, এই প্রদত্ত ক্ষমতা আর কর্মদক্ষতা এই দুইটা ব্যবহার করে আমরা করলাম কি, মোটরের যে প্রকৃত ক্ষমতা সেই ক্ষমতাটা বের করলাম। কারণ প্রকৃত ক্ষমতা অনুযায়ী কিন্তু মোটর কাজ করবে, মোটরটা কিন্তু প্রকৃত ক্ষমতা অনুযায়ী কাজ করবে। এই যে ক্ষমতাটা বের করে নিলাম। এখন কোশ্চেনটার দিকে একটু তাকাও। বলছে এই গাড়িটা স্থির অবস্থা থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে, এটা জানতে চাইছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, গাড়িটা স্থির অবস্থা থেকে শুরু করে, একদম স্থির অবস্থা থেকে শুরু করে যদি এই বেগে যায়, এই বেগে উন্নীত হয়, তাহলে কি পরিমাণ কাজ সম্পূর্ণ হয় কৃত কাজ ডাব্লু, এটার মান আমরা হিসাব করতে পারবো। ঠিক আছে, কৃত কাজের মানটা হিসাব করতে পারবো। তাহলে দেখো, কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু কী হবে, আমরা কি জানি যে কোনো বস্তুকে, বস্তুর গতিশক্তি ইকে সমান আমরা কি জানতাম, ইকে সমান কোন, এই যে দেখো এখানে সংজ্ঞা কিন্তু চলে আসছে যে একটা স্থির বস্তুকে ভি বেগে গতিশীল করতে যেই পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয়, যেই পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। তার মানে এই বস্তুটার যদি আমরা বস্তু না, মানে এই গাড়িটার যদি আমরা গতিশক্তি হিসাব করতে পারি, সেটাই কিন্তু গাড়ির কৃত কাজ। গাড়ির কৃত কাজ বলতে মোটর কর্তৃক কৃত কাজ, গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। তাহলে এখন আমরা লিখব, এই যে দেখো পার্ট মানে 2 নম্বর স্টেপে যেটা লিখব যে গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। আচ্ছা, কৃত কাজ কোন অবস্থা থেকে কোন অবস্থা, হ্যাঁ, ইউ ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড এখানে বলে দিয়েছে, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা পরীক্ষার খাতায় এভাবে লেখো না, এটা আমি বুঝে দিলাম। নর্মালি পরীক্ষার খাতায় সরাসরি লিখতে পারবা, কৃত কাজ, গাড়ির কৃত কাজ সমান সমান এত বেগে উন্নীত হতে, ওই হলো গাড়ির গতিশক্তি, গাড়ির গতিশক্তি। আচ্ছা, তার মানে কিংবা গতিশক্তির পরিবর্তনে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওই যে কাজ শক্তি উপপাদ্যটাই যেমন আমরা পড়ছিলাম যে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কী লেখা যেত, এটা কাজ শক্তি উপপাদ্য দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু একদম সংজ্ঞাটা বললাম, ওই সংজ্ঞাও যা এই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য সেম জিনিস। তো কোনো একটা বস্তুর উপরে কী পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে কে এফ, তার চূড়ান্ত গতিশক্তি থেকে তার আদি গতিশক্তির বিয়োগ করতে হয়। তাহলে এই যে গাড়িটা আছে, এই গাড়িটার উপরে কি পরিমাণ কাজ করছে, গাড়িটার উপরে দেখো আমি আবার একটু ভালো করে বোঝো যে এই যে গাড়িটা আছে সেটা শুরুতে ছিল ইউ ইকুয়াল টু 0, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর তার বেগ ভি ইকুয়াল টু হয়েছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড, গুড। তো ধরো এই 0 থেকে 30 মিটার পার সেকেন্ড হতে তার সময় লাগছে হচ্ছে টি। আচ্ছা, এখন আমরা কিন্তু
বেগে উন্নীত হয়েছে, 0 বেগ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হয়েছে। তার মানে এইটুকু অংশ জুড়ে একটা কৃতকাজ সম্পূর্ণ হয়েছে ডাব্লু। সেই কৃতকাজটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি? আমরা কিন্তু এটা কাজ শক্তি উপপাদ্য থিওরিতে পড়েছিলাম। তাহলে আমরা যদি এই লাইনটা না বিবেচনা করি, এটা করলেও কোনো সমস্যা নাই, আমরা এখানে সরাসরি এটাও লিখতে পারতাম, কাজ শক্তি উপপাদ্য উপপাদ্য অনুযায়ী এই যে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এই লাইনটা লিখবো। এবার কে এফ চূড়ান্ত যে গতিশক্তি, তাহলে এখানে লিখবো হাফ গাড়ির ভর, এরপর ভি এর উপরে স্কোয়ার, ভি এফ এর উপর স্কোয়ার, তার মানে 30-এর উপরে স্কোয়ার, মাইনাস ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে হাফ এম 0-এর উপরে স্কোয়ার। তার মানে সরাসরি এই যে দেখো গতিশক্তিটাই আসছে, এই জন্যই আমরা লিখছিলাম যে গাড়ির গতিশক্তি পরিবর্তনটা লিখি নাই। আচ্ছা, ভরটা কত গাড়ির ভর কত? 1200 কেজি। গাড়ির ভর হচ্ছে 1200 কেজি, 1200 কেজি। এরপরে হচ্ছে 30-এর উপরে স্কোয়ার, এটাকে যদি ক্যালকুলেট করি 600 গুণন 30 স্কোয়ার, হ্যাঁ এই যে কৃতকাজের পরিমাণটা কিন্তু বের করতে পারছি, 54 1 2 3 4 এত জুল। তার মানে দেখো প্রবলেমটাই কি বলছে আসলে, এই যে এইদিকে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো এইটুকু অংশের কৃতকাজের পরিমাণটা আমরা বের করতে পারছি। এই গাড়ির ভিতরে একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটাই কিন্তু এই কৃতকাজটা করছে, এই যে ইঞ্জিনটাই কিন্তু সেই পরিমাণ কাজ করছে। এইবার এই ইঞ্জিনের ক্ষমতাটা আমরা জানি, ইঞ্জিনের কার্যকর ক্ষমতা যেটা সেটা লাগবে, ইঞ্জিনের আউটপুট ক্ষমতা যেটা সেটা আমাদের জানা। এখন বলছে এই ইঞ্জিনটা এই ডাব্লু পরিমাণ কৃতকাজ করতে কতটুক সময় নেয়। এখন এখান থেকে কিন্তু আমরা এই লাইনটা লিখবো যে আমাদের জানা আছে পি আউটপুট, মানে ইঞ্জিনের ক্ষমতা জানা আছে, কি পরিমাণ কাজ করলো সেটাও জানা হলো। ধরে নিলাম এই পরিমাণ কাজটা টি সময় সে করলো, তাহলে এখান থেকে দুইটা মান জানা, পি আউটপুটের মান জানা, ডাব্লুর মান জানা, এখান থেকে টি এর মানটা আমরা বের করে নেব। এখন আমরা এখানে লিখব জানা আছে আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের পুরো প্রবলেমটা এখানে পড়েই দেয়নি মনে হয়। তো এখানে দেখো কোশ্চেন কিন্তু বলছো স্থির অবস্থা থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে। আসলে কত সময় লাগবে, ন্যূনতম বলতে কত সময় লাগবে, ঠিক আছে। তার মানে মিনিমাম এই ক্ষমতাটা তো সর্বোচ্চ প্রয়োগ করতে পারবে, তার মানে ন্যূনতম এত সময় লাগবেই, আর বেশি সময় লাগতে পারে কারণ ক্ষমতার অপচয় হতে পারে। তাহলে এখানে লিখবো হচ্ছে পি আউটপুট, এটা আমাদের জানা আছে, উপরে দিব হচ্ছে কৃতকাজের পরিমাণ ডিভাইডেড বাই টি। তা আমাদের তো লাগবেই এই টি এর পরিমাণ, তাহলে টি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই পি আউটপুট। এখানে খেয়াল রাখবা অবশ্যই কিন্তু পি আউটপুট দিতে হবে। কেন? কারণ একটা ইঞ্জিন তার আউটপুট সে কি পরিমাণ কাজ করে এটা লাগবে, ইনপুট তাকে কত ক্ষমতা দিচ্ছি সেটা দিয়ে তো লাভ নাই, কারণ তার তো একটা কর্মদক্ষতা আছে। তাই আমরা পি আউটপুট নেব, ইনপুট কিন্তু নিলে হবে না। এখন টি এর মান কত দিব, কৃতকাজের মানটা আমরা বের করছি এখানে 5054, তারপর হচ্ছে 4টে শূন্য, এটা জুল এককে রাখবো। এবং ক্ষমতা কিন্তু আমরা নির্ণয় করছিলাম ওয়াট এককে, আউটপুট সেটা হচ্ছে 90-40-4, 90-40-4.01 ওয়াট। তো এখান থেকে টি এর মানটা কি এককে আসবে, যেটাই আসুক সেটা কিন্তু সেকেন্ড এককে আসবে, কারণ আমরা এই যে এখানে এসআই এককে সবগুলো বসাইছি, তাহলে এখানেও এসআই এককে পাবো। এবার যদি ভাগ করে দেই 5.97 সেকেন্ড আছে। দেখা হবে পরবর্তী ক্লাসে, আজকে এখানেই শেষ।